গুড ইভিনিং সকলকে। আজকে আমি আলোচনা করব গ্রামারের একদম গোড়া থেকে। অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রে গ্রামারের অংশগুলো ছেড়ে দিয়ে আসে। তার কারণ হতে পারে তারা গ্রামারের অংশ ঠিকঠাক বোঝেনি অথবা তাদের ভিতটা কাঁচা রয়েছে। আজকে গ্রামারের প্রথমে আমরা ধ্বনি থেকে আলোচনা করব। ধ্বনি 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 হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি, কিংবা আমাদের মুখের আওয়াজ এক ধ্বনি বলা যেতে পারে। একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। খেলা, এটা যদি আমি ভাঙি, খ এ ল আ, খ এ ল আ, এই ধ্বনিগুলো এটার মধ্যে রয়েছে। খ এখানে ব্যঞ্জন ধ্বনি, এই হলো স্বরধ্বনি, ল এখানে ব্যঞ্জন ধ্বনি, আ হলো স্বরধ্বনি। তাহলে খেলায় এই বর্ণগুলো বা এই ধ্বনিগুলো মিশে একত্রিত হয়ে খেলা শব্দটি তৈরি করেছে। ধ্বনি দুটো ভাগে ভাগ করা যায়। এখান থেকে আমরা দেখলাম ধ্বনি দুটো, এখানে ব্যঞ্জন ধ্বনি রয়েছে, স্বরধ্বনি রয়েছে। তাহলে স্বরধ্বনি হলো অ, আ, হস্যই, হস্য, ব্যাস। আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি লেখার প্রয়োজন নেই, শর্ট করে দিলাম। অ, অ, গ, ড্যাশ। তাহলে ধ্বনি শব্দের ক্ষুদ্রতম অংশ বা মুখের আওয়াজকে ধ্বনি বলি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিগুলিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। যেমন মৌলিক স্বরধ্বনি, এগুলো অ, আ, হস্যই, হস্য, ও। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি হলো ও এর সাথে যদি হর্ষ যুক্ত হয় হয়ে যায় ওই, আর এই ওর সাথে যদি হর্ষ যুক্ত হয়ে যায় তখন হয়ে যায় ও। তাহলে মৌলিক মানে যেগুলো ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়াই বা কোনো স্বরবর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলে মৌলিক। যৌগিক মানে যুক্ত রয়েছে কিছু, যোগ করা, তার মানে হলো যৌগিক। তার মানে এখানে আমরা দেখছি ওই একটি যৌগিক স্বরধ্বনি, ও একটি যৌগিক স্বরধ্বনি। তাহলে ধ্বনি সম্পর্কে আমরা বুঝলাম। ধ্বনি আরো ভেতরে গেলে আমরা পাবো অক্ষর দল, কিন্তু সেগুলো আমরা এখন শিখবো না। অলংকারে আমরা সেগুলো শিখবো। এখন আমরা আসবো ধ্বনির পরে হলো বর্ণ। বর্ণ কি? এই ধ্বনির লিখিত রূপ বর্ণ, অর্থাৎ এটা হলো বর্ণ। যেমন খ, আমি শুনতে পেয়েছিলাম এটা একটা ধ্বনি, খ ধ্বনি, এই একটা ধ্বনি। কিন্তু এটাকেই যখন আমরা লিখে ফেলবো, এই লেখাটা এটা বোঝানোর জন্য লিখলাম, কিন্তু যখন আমরা লিখবো এটা তখন হয়ে যাবে বর্ণ। তাহলে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। যেমন একটা উদাহরণের সাহায্যে বুঝবো আমরা বর্ণ কি। কলকাতা, এটি একটি শব্দ, এর মধ্যে কতগুলো বর্ণ রয়েছে তা আমরা বার করবো। আমরা যদি বর্ণ বিশ্লেষণ করতাম তাহলে লিখতাম ক যোগ অ, ল যোগ অ, ক যোগ অ, তারপর আ, ত যোগ অ যোগ আ। কিন্তু এটা যদি আমি বড় করতাম অনেক বড় হয়ে যেত। আমাদের শুধু বিষয়টা বুঝতে হবে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে জানি স্বরবর্ণ যুক্ত রয়েছে। তাহলে ক এর সাথে নিশ্চয়ই একটা অ যুক্ত রয়েছে, ল এর সাথে নিশ্চয়ই একটা অ যুক্ত রয়েছে, ক এর সাথে একটি অ যুক্ত রয়েছে, তার জন্য আমরা এটা লিখলাম না। তাহলে এই যে ক, ল, ক, ত, আ, ক, আ, ত, আ, কলকাতা, এই শব্দগুলোতে
এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ। এখানে এগুলো ব্যঞ্জন বর্ণ ক, ল, ক, আ, আ, না ক, ল, ক, ত, আ, ত হলো ব্যঞ্জন, আ আর আ হলো স্বরবর্ণ। বর্ণকে তেমনি দুটি ভাগে ভাগ করা যায়, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হর্ষই দীর্ঘ, এটা জাস্ট 11টি রয়েছে। ব্যঞ্জন বর্ণ রয়েছে ক, খ, গ, ড, 40টি। তাহলে আমরা বুঝে গেলাম বর্ণ লেখা যায় এবং বর্ণে দুটি ভাগ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তেমনি মৌলিক স্বরবর্ণ ও যৌগিক স্বরবর্ণ রয়েছে, সেম এটার মতোই, তাই আমরা এটার আলোচনা করলাম। তাহলে দেখলাম ধ্বনির সঙ্গে বর্ণের একটা লিঙ্ক রয়েছে, ধ্বনি আর বর্ণ পারস্পরিক সম্পর্কযুক্ত। এবার বর্ণ থেকে আমরা যাব শব্দে। শব্দ, শব্দ কি? শব্দ হলো কতগুলো বর্ণ পরস্পর মিলে অর্থ মিলে বা বসে, মিলে বা বসে, আচ্ছা, অর্থ পূর্ণ রূপ গড়ে তুললে তাকে শব্দ বলে। তাকে শব্দ বলে বা তাকে শব্দ বলবো। এখান থেকে কি বুঝলাম? নিশ্চয় তাহলে কতগুলো বর্ণ বসতে হবে, পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী তার অর্থ পূর্ণ করতে হবে, তখনই সেটা শব্দ হবে। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে একটি শব্দ তৈরি হয়। যেমন এটাকে আমরা এখানে লিখব এবং সেটা শব্দ না, সেটাকে শব্দ তৈরি করব। তাহলে শিখতে হবে খুব সহজেই। ক, কা, ল, তা। ককালতা, এই শব্দ কি আমরা কোনোদিন শুনেছি? না, আমাদের মনে হচ্ছে আমরা কোনোদিন এমন শব্দের সাথে শুনি না। এই শব্দটা আমাদের কাছে একদম নতুন শব্দ মনে হচ্ছে। আসলে এটা কোনো শব্দ না, আমি এটাকে হেরফের করে দিয়েছি, আগে পরে করে দিয়েছি বর্ণগুলোকে। এবার যদি মূল রূপটা দেখি শব্দে, তাহলে বুঝতে পারবো। এখানে আমি যা করেছি সেটা হলো মাঝের দুটো বর্ণকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, তাই এটা অন্যরকম শুনিয়েছিল। এখন আমরা বুঝতে পেরেছি কলকাতা এটি একটি নির্দিষ্ট জেলার নাম, তাই এটি একটি শব্দ। কিন্তু ওপরেরটা কোনো শব্দ ছিল না, তাহলে শব্দ হতে গেলে তার নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে, তবেই শব্দ। ব্যাকরণে অনেক বই এই জিনিসটা লেখা আছে যে কতগুলো বর্ণ মিলে যদি অর্থপূর্ণ রূপ গড়ে তোলে তখন তাকে শব্দ বলে। কিন্তু আমরা যদি ভাবি আমরা বাংলা শিখছি, তাহলে বাংলা শব্দ সম্পর্কে আমাদের জানা রয়েছে, কিন্তু এমন তো অনেক শব্দ রয়েছে হিন্দি, নেপালি, ওড়িয়া, এই শব্দগুলো জানি না, সেগুলো আমাদের কাছে অর্থপূর্ণ নাও হতে পারে, কিন্তু সেগুলো শব্দ। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। পাখ, পাখ একটি শব্দ। পাখ আমি কি ঠিক লিখলাম? না, অনেকে তোমরা ভাবছো স্যার ভুল করেছে, কিন্তু এটাই সঠিক শব্দ। অনেকে এটা ভাবছে যে হবে এটা পাখি। কেন? পাখ আমরা শুনিনি, পাখি শুনেছি, অথচ পাখ শুনেছি, পাখ শুনিনি। পাখি এটা একটি বাংলা শব্দ আমরা বলে থাকি বাংলায়,
পাকটা শুনিনি, এটা একটি নেপালি শব্দ। এই নেপালি শব্দের পাক শব্দের অর্থ হলো, এই শব্দ কতগুলো বর্ণ মিলে তৈরি হবে, তার অর্থও থাকতে হবে, এটাও ঠিক। আবার যদি আমাদের কাছে অর্থ না জানা থাকে, সেটাও কিন্তু শব্দ। এরপরে আমরা আলোচনা করব পদ। পদ কি? পদ হলো শব্দের সাথে বিভক্তি বা নির্দেশক যুক্ত হলে তাকে পদ বলবো। শব্দের সাথে বিভক্তি ও নির্দেশক বসলে তাকে পদ বলবো। তাহলে শব্দের অর্থ বুঝলাম, কিন্তু এটা আমরা এখন একটা উদাহরণের সাহায্যে বুঝবো। এটি একটি শব্দ, বাড়ি। এটাকে যদি নির্দেশক দিই, তাহলে এটাকে কি করা যেতে পারে, কেউ বলতে পারবে? আচ্ছা, আমি করে দিচ্ছি। এটাকে যদি লিখিয়ে দেবো বাড়িটি, বাড়ি তার সঙ্গে টি, মানে ওই নির্দিষ্ট একটা বাড়িকে বোঝাচ্ছে, বাড়িটি দেখানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। তাই বাড়িটি একটি পদ। কেন পদ? বাড়ি থেকে শব্দ, এখানে হয়ে গেল পদ। কি করে? তার সঙ্গে টি যুক্ত করেছে। তেমনি পাখি একটি যদি শব্দ হয়, পাখিটি পদ হয়ে গেল। বোঝাতে পারলাম? নির্দেশক দিয়ে বুঝলাম, বিভক্তি দিয়ে বুঝি। গাড়িতে, গাড়ি তাহলে কি? গাড়ি হলো চলমান একটা যন্ত্র। যখন দিয়ে দিলাম বিভক্তি, তখন হয়ে গেল গাড়িতে। এই তেটা এখানে বিভক্তি। তাহলে আমরা বুঝলাম শব্দের সাথে বিভক্তি ও নির্দেশক যুক্ত হলে পদ হয়। আবার বিভক্তি যুক্ত করে নিচেও বুঝলাম যে গাড়িতে একটি পদ। আবার কোনো শব্দ যদি বাক্যের মধ্যে থাকে, তখন সেটা পদ হয়ে যায়। আর যদি কোনো শব্দ বাক্যের বাইরে স্বতন্ত্রভাবে থাকে, তখন সেটা শব্দ হয়ে যায়। গাড়িতে এই শব্দটি আবার এইভাবে লেখা যায় বানানে। এখানে হস্যিকার আর দীর্ঘিকার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। গাড়িতে যখন আমরা তে বলবো গাড়িতে, তখন গাড়ি রস্যিকারে পরিবর্তন হয়। আর গাড়িতে শুধু যদি গাড়ি বলি, একটা গান আসে, এটা হয়ে যাবে গাড়ি। এরপরে আমরা দেখব বাক্য। বাক্য কি? বাক্য হলো কতগুলো শব্দ যদি পর পর বসে একটি অর্থপূর্ণ রূপ গড়ে তোলে, তখন তাকে বলবো বাক্য। ঠিক এমন বর্ণ যেমন আমরা শব্দের কতগুলো বর্ণ দিয়ে শব্দ তৈরি করেছি, তেমনই। তাহলে সেখানে লিখবো আমরা এখানে লিখলাম কতগুলো শব্দ পরস্পর মিলে যদি অর্থপূর্ণ রূপ গড়ে তোলে, তখন তাকে বাক্য বলে। ম্যাথমেটিক্যালি আমরা তাকে বাক্য বলবো। তাহলে কতগুলো শব্দ, নিশ্চয়ই এখানে কলকাতা, বাড়ি এরকম রয়েছে। তাহলে নিশ্চয়ই কতগুলো শব্দ ওইখানে বসতে হবে এবং তার একটা অর্থ তৈরি করতে হবে, না হলে সেটা বাক্য হবে না।
তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি। এখানে রয়েছে একটি শব্দ, এটি একটি শব্দ, এটি একটি শব্দ, এটি একটি শব্দ, এটি শব্দ, 1 2 3 4। আমি বোঝানোর জন্য 4টি শব্দ দিলাম। কল জল থেকে পড়ে। একটু ভালো করে ভেবে দেখো, একটু বোঝো। প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ, তৃতীয় শব্দ, চতুর্থ শব্দ। কল জল থেকে পড়ে, কল জল থেকে পড়ে। সত্যি কি? আমি তো লিখলাম, আমার তো মনে হচ্ছে ভুল লিখেছি। তোমাদের কি মনে হয় ভুল লিখেছি? হতে পারে ভুল লিখেছি, কিন্তু এটা বোঝানোর জন্য। কারণ কল জল থেকে পড়ে এর কোনো অর্থ তৈরি হয়নি বা সম্ভব না। একটা জলের কল জল থেকে কি করে পড়বে? সেটা আদৌ কোনোদিন সম্ভব? সম্ভব না। তাহলে এই যে শব্দগুলো আমি পরপর সাজালাম, এটা একটা অর্থ তৈরি করতে পারেনি, কিন্তু পরপর বসেছে, অর্থ কিছু তৈরি করতে পারে। তাহলে এটা একটা বাক্য না। এবার এটাকে আমি বাক্য তৈরি করব কি করে? কল থেকে জল পড়ে। ভেবে দেখো, এখানে কল কল, এই দুটো শুধু আমি ইন্টারচেঞ্জ করে দিলাম। অনেকটা এক্সারসাইজের থাকে বাংলা বইয়ে, শব্দগুলো সাজিয়ে লেখো বা বর্ণগুলো সাজিয়ে লেখো। সেই জায়গায় প্রথম যে বাক্যটা ছিল সেটা ভুল, কিন্তু যখন আমি রিঅ্যারেঞ্জ করলাম, কল থেকে জল পড়ে, এটা কি সত্যি ঠিক হলো? ভেবে দেখে, কল থেকে তো জল পড়ে, তাহলে কল থেকে জল পড়ে এই বাক্যটার একটি অর্থ তৈরি হয়ে গেল, তখন এটা বাক্য তৈরি হয়ে গেল। তাই তা রাইট। তাহলে যখন শিখলাম বাক্য কাকে বলে, বাক্যের সংজ্ঞা কি সেটা বুঝলাম, কেন এটা বাক্য না, কেন এটা বাক্য, এইভাবে বুঝলাম। আশা করি সকলে তোমরা বুঝেছো। আর তোমরা দেখো পুরোটা, ধ্বনি এর সাথে বর্ণ। ধ্বনি যদি আমি না বুঝি তাহলে বর্ণ বুঝতে পারবো না। প্রত্যেকটার সাথে সম্পর্ক দেখো, অ্যারো দেওয়া আছে। বর্ণ যদি না বুঝি তাহলে শব্দ বুঝতে পারবো না, শব্দ যদি না বুঝি পদ বুঝতে পারবো না, পদ না বুঝলে বাক্য বুঝতে পারবো না। তাই আমি দেখেছি, বিশেষ করে ক্লাস 8-9 স্টুডেন্ট যারা রয়েছে, তারা এই বিষয়গুলো যারা ভালো করে বোঝেনি, তারা গ্রামার অংশগুলো ছেড়ে চলে আসে পরীক্ষায়। আর যারা ক্লাস 5-6 এগুলো ভালো করে ধরে ফেলেছে, তারা 8-9 গ্রামারটা খুব ভালো করে। তো আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, একটি কমেন্ট করে দেবে, আমি সেটা নিয়ে আবার নতুন একটি ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।